শুভ সন্ধ্যা friends. Am I audible? Am I audible? Yes, I am audible and visible. আজকের সাবজেক্ট হচ্ছে এনসিয়েন্ট ভারত, ইটস ট্রেজার, উইজডম ইন দ্য আই অফ ফরেনার্স, ইন দ্য আইজ অফ দ্য ফরেনার্স। আমি ইয়েস, জাস্ট নাও আমি আজকে কিছু জিনিস জাস্ট রিড আউট করব ফরেনার্সের চোখে অতীত ভারতবর্ষের জ্ঞান গরিমা কি ছিল, সভ্যতা কি ছিল, জাস্ট আমি রিড আউট করব। আমি পরে কথা বলবো, 1 ঘন্টা পরে। আমি 1 ঘন্টা পরে কথা বলবো। হোপ আই এম অডিবল। ইয়েস, আজকে হ্যালো, 1 ঘন্টা পরে কথা বলবো। ইয়েস, যদি আপনাদের সাউন্ডটা কম মনে হয় প্লিজ ইউজ দ্য ইয়ারফোন। আজকের সাবজেক্টটা হচ্ছে, যেমন বলবো, যে পৃথিবীর বিভিন্ন বিদেশি বিখ্যাত লোকেদের চোখে অতীত ভারতবর্ষের জ্ঞান গরিমা, তার সভ্যতা কেমন ছিল, এগুলো জাস্ট আমি রিড আউট করে যাব। জাস্ট ইংরেজিটা আমি হয়তো রিড আউট করবো না, কারণ সময়টা কিল্ড হয়ে যাবে। আমি তার ট্রান্সলেশনটা কোট করে যাব, জাস্ট পড়ে যাব। আর যেখানটা এখনো পর্যন্ত ট্রান্সলেট করতে পারিনি সেটা ইংরেজিটা রিড আউট করে একটু বাংলা করার চেষ্টা করব। আর আরেকটা সাবজেক্ট আজকে ডিল করব পাশাপাশি প্যারালালি, যে ভারতবর্ষের এই শিকুমাকু কঙ্গুরা কেন অতীত ভারতবর্ষকে সবসময় ছোট করে দেখায়, নিচু করে দেখায়, যেন ভারতবর্ষে কিছুই ছিল না। এদেরকে বিদেশি মুসলিম শাসকরা সভ্য করেছে, তারপরে ইংরেজরা এসে আরও সভ্য করেছে, এইটাই ন্যারেটিভ দেয়। মুসলিম শাসকরা হাজার বছর নিজেদের স্বার্থে অতীত ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করেছে, ধ্বংস করেছে। ইউরোপিয়ানসরাও তাই, ব্রিটিশাররাও তাই ইতিহাসকে বিকৃত করেছে, সে বিকৃত ইতিহাসকে পড়িয়েছে ভারতবর্ষের জনগণের মনের মধ্যে হীনমন্যতা সৃষ্টি করার জন্য। কিন্তু ইংরেজরা যেটা করেছে বুদ্ধিমানের মতো, ভারত থেকে সমস্ত অল এনসিয়েন্ট টেক্সট এখান থেকে চুপিসারে তারা নিয়ে গেছে তাদের ইংল্যান্ডে।
অল সংস্কৃত টেক্সট তারা নিয়ে গেছে চুপিসারে, নিয়ে সেখান থেকে অসংখ্য স্কলারদের দিয়ে সেইখান থেকে সেই জ্ঞান গরিমাগুলোকে তারা উদ্ধার করার চেষ্টা করেছে, ডিকোড করার চেষ্টা করেছে এবং লাভবান হয়েছে। আর আমাদের এই শিকুমকুঙ্গুরা, যারা আমি বলেছি সিকুলার্স, দে আর দ্য এজেন্টস অফ দ্য ফরেন এম্পায়ার্স। কংগ্রেস বলেছি, কংগ্রেস ইজ এ প্রোডাক্ট, ইজ এ ব্রিটিশ প্রোডাক্ট ইন 1885। তারপর মুসলিম লীগ ইজ এ ব্রিটিশ প্রোডাক্ট ইন ঢাকা। কমিউনিস্ট পার্টি তাশখন্দে তৈরি হয়েছিল ইন দ্য হ্যান্ডস অফ এম এন রায়, কিন্তু সেকেন্ড গ্রেট ওয়ারের বহু আগেই রাশিয়ার থেকে ওটা ওরা কিনে নিয়েছে। খুব সম্ভবত কমিউনিস্ট রাশিয়া ইউএসএসআর এর বিশ্ব বাণিজ্যে প্রবেশের কোনো অধিকার ছিল না, তখন কন্ট্রোলটা ছিল ইউকের হাতে। ইন এক্সচেঞ্জ অফ দ্যাট সিপিআই এর কন্ট্রোলটা ব্রিটিশ দিল, ইন এক্সচেঞ্জে রাশিয়া ওয়াজ অ্যালাউড টু টেক পার্ট ইন দ্য ওয়ার্ল্ড বিজনেস, খুব সম্ভবত। এনিওয়ে, অল দিস থ্রি পার্টি, যেখান থেকে এই শিকুমকুঙ্গুদের জন্ম, সবারই এক সুর, অতীত ভারতবর্ষে কিছুই ছিল না, তাকে অবজ্ঞা করা। আমি যেগুলো রিড আউট করবো তার আগে একটু কয়েকটা কথা বলে নিই। আমি কয়েকটা তথ্য দিচ্ছি, তথ্যগুলো পরপর দিয়ে যাব। আমি কয়েকটা ঘটনা বলে যাই। এই যে এখন যে এলওপি পার্লামেন্টে, লিডার অফ দ্য অপোজিশন, ওরা তো এত চিৎকার করে কেন মোদিজি বিদেশে যায়। আজকের তথ্য পেলাম, গত 5 বছরে উইথাউট ইনফর্মিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিদেশে গেছে প্রায় 500 বার, practically secretly, and each time he has met the agents of the enemies of the country, and many times he has met the persons of the deep state of USA. এই মুহূর্তে he has gone to Germany. এই হচ্ছে অবস্থা এবং তার টার্গেট, এবং তিনি ইন্ডিয়া যে একটা নেশন বিশ্বাস করেন না, এবং ভারতবর্ষের হিন্দুত্বের প্রতি প্রচণ্ড ঘৃণা। এই নেহেরু গান্ধী ডাইনাস্টির সবাই, ইনক্লুডিং মোহনদাস গান্ধী থেকে নেহেরু, তার সমস্ত জেনারেশনস একদম দে হেট হিন্দুত্ব, দে হেট হিন্দু ভারত। তারা স্বীকার করে না ভারতবর্ষের অতীতের একটা ঐতিহ্য ছিল, একটা অতি সুন্দর সভ্যতা ছিল, পৃথিবীর সব থেকে গরিমাময় সভ্যতা। তার কারণটা হচ্ছে বেসিক্যালি এরা ভারতবর্ষকে উন্নত দেখতে চায় না। এরা যেহেতু একদম ফরেন এজেন্টসদের তৈরি, ফরেন পাওয়ার্সের তৈরি, সেইটা নিয়েই তারা কন্টিনিউ করতে চায়। বিদেশি শক্তির সাহায্যে ওরা দেশে আবার শাসক হতে চায়, এবং এইটা যদি না করে তো বিদেশি শক্তিদের তারা সমর্থন পাবে না। কমিউনিস্টও তাই। আর একটা তথ্য দিচ্ছি আমি, আপনারা, সুভাষচন্দ্র যখন 1938 কংগ্রেস প্রেসিডেন্ট, তিনি অনায়াসে হতে পারতেন তার তৈরি করা প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান, তা কিন্তু হতে হননি। উনি বরং বিজ্ঞানের লোক, সায়েন্সের লোক স্যার বিশ্বেশ্বরাইকে চেয়ারম্যান করতে চেয়েছিলেন। কিন্তু মুশকিলটা হলো এইখানে, মেঘনাদ সাহা সুভাষচন্দ্রকে বললেন, সুভাষ তুমি দেখো, তুমি যদি বিশ্বেশ্বরাইকে চেয়ারম্যান করো তাহলে এই প্ল্যানিং কমিশন এবং কমিটি যত প্রজেক্টস করবে, কোনো প্রজেক্টই এক্সিকিউট হবে না। তার কারণ অল স্টেটসে যেখানে কংগ্রেস গভর্নমেন্ট, তারা কেউ সেটা এক্সিকিউট করবে না, কারণ সেখানে গান্ধীজির প্রভাব। সুতরাং এই পেপারসগুলোকে, কনসেপ্ট এবং প্রজেক্টসগুলোকে যদি এক্সিকিউট করতে হয়, আদারওয়াইজ এগুলো সব ওই আলমারিতে পড়ে থাকবে। যদি প্রজেক্ট কিছুটা এক্সিকিউট করতে চাও তাহলে
গান্ধীজির গ্রহণযোগ্য লোককে তোমাকে চেয়ারম্যান করতে হবে। এই প্রেক্ষাপটে নেহরুর নামটা এসেছিল। অ্যান্ড দেন প্র্যাগমেটিক সুভাষচন্দ্র হি সেন্ট লেটার টু নেহরু ইনভাইটিং হিম টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য চেয়ারম্যান অফ দি প্ল্যানিং কমিশন। কি অবস্থা, কি সিচুয়েশন! আর একটা তথ্য দিই, বিশ্বভারতী আমাদের সকল ইন্ডিপেন্ডেন্সের আগে যে বিশ্বের কাছে সম্মান ছিল, সেই সম্মানটা নেহেরু এসে নিজে বিকামিং চ্যান্সেলর, সেই সম্মানটাকে তারপর থেকেই বিশ্বভারতীর সম্মান ধ্বংস হতে হতে আজকে একটা লোকাল কলেজের পর্যায়ে পৌঁছেছে। মহাকাল একটা জায়গায় বলছেন যে ওরা কখনো কবিগুরুকে ওরা ক্ষমা করতে পারবে না, কারণ কবিগুরু একসময় বলছেন যে তোমাদের তাকে গান্ধী নেহরুর বিরুদ্ধে দাঁড়িয়ে সমর্থন করেছিল, সেইটা কখনো ওরা ভুলবে না, কবিগুরুকে ওরা ক্ষমা করতে পারবে না। দেখো, এক জায়গায় মহাকাল বলছেন যে তোমাদের বিশ্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিককে ওপেনলি পার্লামেন্টে দাঁড়িয়ে অপমান করেছিল। ইয়েস, মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা is তার থিওরি ওয়ান অফ দ্য 12 মেজর মোস্ট ইম্পর্টেন্ট থিওরিজ অফ দ্য অ্যাস্ট্রোফিজিক্স। তাকে অপমান করেছিলেন, কারণ মেঘনাদ সাহা ছিলেন নাম্বার ওয়ান সুভাষচন্দ্রের সমর্থক। এই ভারতবর্ষে সত্যিকারের কোনো মেরিটের কোনো জায়গা হয়নি এই শিকুমাকু কঙ্গুদের রাজত্বে। আমার মাস্টারমশাই সুভাষ মুখার্জি, হাউ হি ওয়াজ কম্পেলড টু কিল হিমসেলফ, কমিট সুইসাইড, টেস্ট টিউব বেবির যে ইউনিক পদ্ধতির স্রষ্টা, পৃথিবীতে তার যে সৃষ্টি সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, এবং তার পদ্ধতি ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, সিম্পলেস্ট এবং চিপেস্ট, সেও কিন্তু পশ্চিমবাংলায় বাঁচতে পারেনি সিপিএমের রাজত্বে। আর যে কোনো হিন্দু শব্দকে এই শিকুমার্কু কঙ্গুরা খুব ভয় পায়। মহাকাল বলছেন একটা জায়গাতে, আমি এবার আসছি ইতিহাসের পাতায়, আমি এবার কোটেশনসগুলো পরপর পড়ে যাব। কি বলছেন একটু, 25/11/66-কে ডক্টর পবিত্র মোহন রায়কে বলছেন, উনি রেকর্ড করছেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ব্যাপক কনস্পিরেসি সত্ত্বেও সদুষ মনীষী একথা বলতে ভয় করেন না যে তাদেরই থ্রো দিয়ে হদিশ পাওয়া যায় যে কিরূপ ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে। ওদের ইনারমোস্ট খবর আমি জানি যে ওদের মাথায় ভূত চেপে আছে মোটে 5টি অক্ষর, হিন্দু, HINDU। ওদের দেশ থেকে বিভিন্ন লেভেলে গভর্নমেন্টের থ্রো দিয়ে যারা আসে, তখন এদের একটি বিশেষ কথা বলে দেওয়া হয়, ইস্টে যাচ্ছ, পুরনো যেসব জিনিস পাবে সেটা ছলে বলে কৌশলে বা দাম দিয়ে যেভাবেই হোক নিয়ে আসবে। ওরা তোমাদের সব পুরানোকে জিনিসকে 100% এবং ফ্যাকচুয়াল ট্রুথ বলে ধরে নিয়েছে, এবং লেখা যা আছে তার চেয়ে অনেক বেশি বাস্তব। কোনো জিনিস স্ট্রেট লাইনে চলে না, যেমন বিদ্যুৎ, তরঙ্গ, শব্দ তরঙ্গ ইত্যাদি, সেরূপ হচ্ছে হিন্দু। এবং পরপর 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 উনি লিখে যাচ্ছেন। এবার এই এই ওরা কিন্তু বলেছি ব্রিটিশাররা এদেশ থেকে সমস্ত ট্রেজার, উইজডম সব এখান থেকে একদম ডকেট করে করে নিয়ে গেছে। আমি দেখেছি কতগুলো, আমি ডকেট আপনাদের পড়ে শুনিয়েছি, মেটালজি থেকে আরম্ভ করে, ম্যাথমেটিক্স থেকে আরম্ভ করে, মেডিকেল সায়েন্স থেকে, স্মল পক্স ভ্যাকসিনেশন, সায়েন্সের বিভিন্ন যা প্র্যাকটিস ছিল এনসিয়েন্ট ইন্ডিয়াতে, সেগুলো সব নিয়ে গিয়েছে ওরা, আবার ফার্দার ডেভেলপ করে ওটা পৃথিবীর কাছে বিক্রি করেছে। ক্লেম করেছে তারাই যেন এইসবের স্রষ্টা। এই হিন্দু, এই যে
হিন্দু সায়েন্স, হিন্দু কেমিস্ট্রি, যেটা পিসি রায় তার বই লিখলেন হিন্দু কেমিস্ট্রি, এনসেন্ট ভারতবর্ষ, যেটা পৃথিবীর কাছে হিন্দুস্তান হিসেবে, সেই ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান, তার কেমিস্ট্রিকে যেমন আচার্য এপিসি বললেন হিন্দু কেমিস্ট্রি। এই হিন্দু শব্দের প্রতি ভয়ঙ্কর অ্যালার্জি, ভীতি। তার কারণ যদি এটা এস্টাবলিশড হয় পৃথিবীর কাছে যে জ্ঞান বিজ্ঞানের মূল আধারটা ছিল এই ভারতবর্ষ, সেখান থেকে পশ্চিম এশিয়া, সেখান থেকে ইউরোপে গিয়েছে, তাহলে এই যে ইউরোপ ইংল্যান্ডের যে ডোমিনেন্স, যে আমরা সব করেছি, এই ডোমিনেন্সগুলো চলে যাবে, এই সুপিরিয়রিটি চলে যাবে, এবং এশিয়াকে, ভারতবর্ষকে আর হীনমন্য রাখা যাবে না, হীনমন রাখা যাবে না, তাদের উপর খবরদারি করা যাবে না, এবং এশিয়া, ভারত আবার জাগবে অ্যাজ পৃথিবীর স্পিরিচুয়াল সেন্টার, অ্যাজ এডুকেশন সেন্টার হিসেবে। এটাই ওদের ভয়। এবার আসছি আমি, তারপর কতগুলো জায়গায় আসছি। হ্যাঁ, দেখো, এটা একটা ব্রিলিয়েন্ট এক্সাম্পল দিচ্ছি আমি। চিন্তা করে দেখো যে 47-এ আমরা সকল ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, ডোমিনিয়ন পেয়েছি, লোকে বলে ইন্ডিপেন্ডেন্স নাকি পেয়েছি, যাই হোক, তারপরেও ভারতবর্ষের সিলেবাসে, স্কুলের কলেজের সিলেবাসে রেডিও অফিসার আবিষ্কর্তা হিসেবে কার নাম লেখা ছিল দীর্ঘদিন, 8 দশক? মার্কনির নাম। কি নির্লজ্জ মানসিকতা! অথচ মার্কনির প্রায় 3 বছর আগে, 3 বছরের বেশি আগে, হি ডেমনস্ট্রেটেড হিজ রেডিও ওয়েভস বোথ ইন ক্যালকাটা অ্যান্ড ইন লন্ডন। ক্যালকাটায় উনি সায়েন্স কলেজের একদম, ক্যালকাটায় তিনি প্রেসিডেন্সি কলেজের ফিজিক্সের ল্যাব থেকে মেডিকেল কলেজের ইএনটি বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত রেডিও ওয়েভস একদম ট্রান্সমিশন এবং রিসিপশন করে দেখিয়ে দিয়েছিলেন। তারপর আমাদের গভর্নরকে দেখালেন, উনি আমাদের আমাদের ওই বিল্ডিংয়ে, যেটা গভর্নমেন্ট হাউস যেটা আছে, যেটা গভর্নর হাউস এবং হাইকোর্টের মাঝামাঝি, যেটা, সেখানেও উনি দেখালেন, ইংল্যান্ডে দেখালেন। মার্কনি তা 3 বছর বেশি পরে, তা সত্ত্বেও যেহেতু উনি পেটেন্ট করেননি, ওনার নামটা বিশ্বের মার্কেটে এলো না, নোবেল প্রাইজ পেলেন মার্কনি। কিন্তু আমরা ভারতবাসী, আমরা বাঙালিরা কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের টেক্সট বুকে আমরা মার্কনির নামটা প্রথমে লিখলাম, এবং প্রথমের দিকে আমরা জগদীশ বসুর নাম লিখিনি, অনেক পরে জগদীশ নামটা সেকেন্ড পজিশনে লেখা হয়েছে। মার্কনি নিজের নাতি কলকাতায় এসে বলে গেলেন আজ 20 বছর আগে, নট মাই গ্র্যান্ডফাদার, বাট ইট ইজ জগদীশ বোস অফ ইউ হু ডিসকভার রেডিও ওয়েভস। হ্যাঁ, তফাৎ আছে। মার্কনি যে রেডিও ওয়েভসগুলো তৈরি করেছেন পরবর্তীকালে, সেটা ছিল ম্যাক্রোওয়েভস, ম্যাক্রো রেডিও ওয়েভস। আর জগদীশ বোস যেটা করেছিলেন সেটা মাইক্রোওয়েভস, যেটা এই মুহূর্তে পৃথিবী ইউজ করছে ইন দ্য ওয়াইফাই, এই সমস্ত জায়গাতে মোর পেনিট্রেটিং, স্ট্রঙ্গার অ্যান্ড মোর পেনিট্রেটিং। যাই হোক, জগদীশ বোস ফ্রাস্ট্রেটেড হয়ে উনি হি সুইচড ওভার ফ্রম ফিজিক্স টু বোটানি। এটা ইতিহাস। কিন্তু আমরা এত নীচ কেন? তার কারণটা হচ্ছে এই ভারতবর্ষের শাসনভার 41-এর পরে, 47-এর পরে হ্যাজ গান টু সাম স্কাউন্ড্রেলস অ্যান্ড লুম্পেন্স অ্যান্ড ট্রেটার্স। এক জায়গায়, এক জায়গায় ইন্ডিয়ান স্ট্রাগল বই দেখবেন আপনারা, সুভাষচন্দ্র লিখছেন যে লিডারশিপ অফ দি কংগ্রেস gone to the hands of mediocres. Leadership of the Congress has gone to the hands of mediocres. লিখছেন তার, when he was exiled in Europe, যখন তিনি ইন্ডিয়ান স্ট্রাগল লিখছেন, সেখানে the leadership of Congress has gone to the hands of the mediocres. Yes, mediocres. কারণ গান্ধী is a mediocre, less than a mediocre, জীবনে কখনো ঠিকঠাক পাশ করেননি, ওই 3rd ডিভিশন আর গ্রেস মার্ক পেয়ে পাশ করা। ইভেন ইংল্যান্ডের কি নেহেরু, কি গান্ধীর ওই সকল ব্যারিস্টার সার্টিফিকেটটা তো জেন্টেলম্যান সার্টিফিকেট, তো পাশ করা নয়, ফেল করা, তারপরে জেন্টেলম্যান সার্টিফিকেট। এটা খুব ভালো বলেন প্রফেসর ডক্টর সুব্রমণ্যম স্বামী, খুব ভালো বলেন এটা। এই তো অবস্থা। ইট ইজ গান টু সান মিডিওকার্স, সাম মিডিওকার্স, যাদের উইজডম, পড়াশুনো
অত্যন্ত নিম্নমানের। এবার আসছি আমি কতগুলো জায়গাতে। কতক্ষণ হয়ে গেল, আমি এবার পড়তে শুরু করি। আমি প্রথমে আমাদের ভারতবর্ষের অতীতের জ্ঞান গরিমা, এবং তারা ন্যাচারালি যেহেতু কতগুলো স্কাউন্ড্রেলস লুম্পেন স্টেটসদের হাতে দেশের ভার চলে গেছিল, ন্যাচারালি ন্যাচারালি তারা অতীত ভারতবর্ষের গৌরব গাথা তারা বোঝেও না, বুঝতে চায়ও না। কারণ বুঝলে আবার তার স্বার্থের ক্ষতি। কারণ সাহেবরা, দেশের শত্রুরা খুব ক্ষুব্ধ হবে, তাদের সমর্থন পাওয়া যাবে না। তাদের সমর্থন না পাওয়া গেলে দেশের শাসক হয়ে থাকা যাবে না। আমি কয়েকটা জিনিস পড়ে শোনাচ্ছি। আমি একদম পড়ে পড়ে শোনাচ্ছি। যেমন ভিনসেন্ট স্মিথ, তিনি কি বলেছেন? দি ফরেনার্স universally yielded to wonderful assimilation power of Hinduism and rapidly became Hinduized. ভারতবর্ষের যারা এসছে বিদেশ থেকে, ভারতবর্ষের জ্ঞান গরিমা এত ছিল, হিন্দু উইজডম এত ছিল, দে হ্যাভ বিন হিন্দুয়াইজড। এবার তারপরের আমি আসছি আরেকটা গ্রিক দার্শনিক, অ্যাপোলোনিয়াস টাইনিয়াস। তিনি কি লিখেছেন? ইন ইন্ডিয়া, হ্যাঁ বাংলা করছি, বরং বাংলাটা পড়ছি। ভারতবর্ষে আমি এক জাতি দেখেছি, ভারতবর্ষে আমি এক জাতি দেখেছি যারা মরণশীল, যারা পৃথিবীর উপর বাস করে বিভিন্ন শহরে, তাদের সব কিছুই আছে, কিন্তু কোনো কিছুই তাদের বেঁধে ফেলতে পারেনি। উইল ডুরান্ট। উইল ডুরান্টকে বলা হয় মোটামুটি গত 200 বছরের পৃথিবীর ইতিহাসের, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক। এটা মহাকালের কথাও, উইল ডুরান্ট। এবার কি বলছেন আমি বাংলা করে দিচ্ছি। ভারতবর্ষ আমাদের জাতির মাতৃভূমি, ভারতবর্ষ আমাদের জাতির মাতৃভূমি। সংস্কৃত হলো সমস্ত ইউরোপীয় ভাষার মাতৃস্বরূপা। ভারতবর্ষ হলো মাতা, আমাদের দর্শনের, আমাদের অঙ্কশাস্ত্রের, খ্রিস্ট ধর্মের মূল আদর্শের, স্বায়ত্ত শাসন এবং গণতন্ত্রের। অনেকভাবেই ভারত মাতা আমাদের সকলের মাতা। লর্ড কার্জন, লর্ড কার্জন আমাদের কাছে কুখ্যাত ব্যক্তি, কারণ তিনি বাংলা বিভাগ করেছিলেন, মহাপণ্ডিত ছিলেন, অতীত ভারতবর্ষকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। দেখো কি লিখেছে। এই পৃথিবীর যে কোনো জনজাতি গোষ্ঠীর থেকে ভারতবর্ষ মানবজাতির ইতিহাস, দর্শন, ধর্মের উপর অধিকতর প্রভাব বিস্তার করেছে। একটু ইংরেজিটা পড়ে দিই। ইন্ডিয়া হ্যাজ লেফট এ ডিপ মার্ক upon the history, philosophy, and religion of mankind more than any other terrestrial unity in this universe. তারপর রোমারোলা, বিখ্যাত ফরাসি দার্শনিক, কি লিখেছেন? এটা পড়বো। If there is one place on the earth where all dreams of living men have found a home from the very earliest days of men's existence on the earth, it is India. বাংলা করছি। এই পৃথিবীর উপর যদি কোনো স্থান থাকে যেখানে মানব জাতি তার অস্তিত্বের আদিততম যুগ থেকে আজ পর্যন্ত সব চিন্তা ভাবনা, স্বপ্ন দেখেছে, তা সবই আশ্রয় পেয়েছে, তাহলে এই ভারতবর্ষ। আরেকটা অ্যালবার্ট আইনস্টাইন, উই ও এ লট টু ইন্ডিয়ান্স হু টট আস হাউ টু কাউন্ট, without which no worthwhile scientific discovery could have been done. আমরা অনেক বেশি ঋণী ভারতবাসীর কাছে, যারা আমাদেরকে গণনা বিজ্ঞান শিখিয়েছে, যা ছাড়া কোনো উপযুক্ত বৈজ্ঞানিক আবিষ্কার সম্ভব হতো না। ম্যাক্স মুলার কি বলেছে? অনেকটা ইংরেজি, বাংলা করে দিচ্ছি। ম্যাক্স মুলার মনস্তাত্ত্বিক গবেষণার ইতিহাস, মানুষ তার নিজের বিষয়ে যা আপন প্রকৃত সত্তার খোঁজ, এই যে বিষয়ই হোক,
ভারত অন্য যে কোনো দেশের থেকে এগিয়ে থাকবে। মনস্তত্ত্বের যে কোনো ক্ষেত্রকেই আপনি বিশেষভাবে জানার বা বোঝার জন্য বেছে নিন, ভাষা, ধর্ম, পুরাণ, দর্শন, বা সে আইন, প্রথা বা শিল্প, বিজ্ঞান, যাই হোক, আপনি চান বা নাই চান, আপনাকে ভারতবর্ষে যেতে হবে। কারণ মানব ইতিহাসের সর্বোৎকৃষ্ট, মূল্যবান, নির্দেশমূলক উপদেশগুলি ভারতবর্ষে, কেবল ভারতবর্ষেই গচ্ছিত আছে। এবার আরেকটা, হ্যাঁ, সিরিয়ান প্রিস্ট অ্যাস্ট্রোনমার সেবখট, তিনি কি বলেছেন, আমি এখন হিন্দুদের জ্ঞানের কথা, জ্যোতির্বিজ্ঞানে তাদের বহু মহান আবিষ্কারগুলির কথা বলবো, যা ব্যাবিলনীয় বা গ্রিক আবিষ্কারের থেকেও মহান, বিশেষত তাদের গণনা পদ্ধতির, যার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়, নয় প্রতীক বা সংখ্যা সম্বলিত গণনা পদ্ধতি। যদি এই বিজ্ঞান সেই সব মানুষগুলির জানা থাকত যারা মনে করে যে কেবল তারাই জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করেছে কারণ তারা গ্রিক ভাষার কথা বলে, তারা একটু দেরিতে হলেও বুঝতে পারত যে কেবল তারাই নয়, অন্য এক জাতীয় যারা গ্রিক নয়, অন্য এক ভাষায় কথা বলে, তারাও তাদের মতো অনেক কিছু জানে। এবার আরেকটা জিনিস, বেইলির কথা বলি। বেইলি গণনা অনুসারে, আমি আমি পড়ছি আমার এই বইয়ে, যেটা নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যের 3rd ভলিউম থেকে, এগুলো ইংরেজি বাংলা সব করা আছে এগুলো। বেইলি গণনা অনুসারে যদি হিন্দুরা খ্রিস্টের জন্মের 3000 বছর আগে জ্যোতির্বিজ্ঞানে বা জ্যামিতিতে এইরূপ উৎকর্ষ অর্জন করে থাকে, তবে আরও কত শতাব্দী পূর্বে তাদের এই জ্ঞানের সূচনা, কারণ বিজ্ঞানের পথে মানববন ধাপে ধাপে এগিয়ে চলে। অর্থাৎ এই 3000 বছর আরও বহু আগে থেকে আমাদের এই অ্যাস্ট্রোফিজিক্সটা আমাদের ভারতবাসীর আয়ত্তে ছিল, এসে গেছে। আর একটা কথা, এবার প্রফেসর ওয়ালেস ডেজ, কোনো একটি বই যতই প্রাচীনই হোক, যেখানে ত্রিকোণমিতির পদ্ধতি লিপিবদ্ধ রয়েছে, এটা নিশ্চিত যে সেটি বিজ্ঞানের শৈশব অবস্থায় রচিত হয়নি। ইউরোপিয়ানদের মতে 2000 খ্রিস্টপূর্ব যদি খ্রিস্ট খ্রিস্ট যিশুরও 2000 বছর আগে, 4000 বছর আগে আজ থেকে সূর্য সিদ্ধান্ত লিখিত হয়, তবে এটি রচনা হওয়ার বহু আগে নিশ্চয়ই ভারতবর্ষে জ্যামিতির জ্ঞান অর্জন করেছিল। এবার সার্জারি কথায় আসি। এখানে প্রফেসর ম্যাকডোনেল সেজ, হিস্ট্রি অফ সাংস্কৃতিক লিটারেচার, আধুনিক যুগে কৃত্রিম নাক গঠনের রাইনোপ্লাস্টি সার্জারির পদ্ধতি ইউরোপিয়ান শল্য চিকিৎসা ভারতের কাছ থেকে ধার করেছে, আর ইংরেজরা এই শিল্পটির সঙ্গে পরিচিত হয়েছে মাত্র গত শতাব্দীতে। আর একটা, অ্যাস্ট্রোনমি ওয়াজ প্র্যাকটিসড ইন ইন্ডিয়া as early as 2780 BC. That means আজ থেকে about 5000 years back. হ্যাঁ, এবার এবার সে মেকলের বিখ্যাত কথা, এই যদি সংস্কৃতকে না ভুলিয়ে দিতে পারি, তাহলে সংস্কৃতের মধ্যে তো এদের সমস্ত জ্ঞান গরিমা আছে, তাহলে এদেরকে আমি এদের রুট থেকে বিচ্যুত করতে পারবো না, এদের শিকড় কাটতে পারবো না। তাই এদের সংস্কৃত চর্চা একদম বন্ধ করে দিতে হবে, এদের রুট থেকে কেটে ফেলতে হবে। সে বিখ্যাত উক্তি কয়েকবারই পড়েছি, আর পড়ছি না। এবার আমি আসছি আরেকটা বই, সেটা ওই গ্লিমসেস অফ হিন্দু জেনিয়াস বাই রবি কুমার। এখান থেকে কয়েকটা জিনিস পড়ে একটু শোনাই, কয়েকটা পড়ে শোনাই। কতক্ষণ হলো? হ্যাঁ, একটু পড়ে শোনাই। এই যে, হ্যাঁ, পড়ে শোনাই। এই যে আজকে কলকাতার মাটিতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের
কাছে প্রতিবাদ দিতে করতে গিয়ে সাধু সন্তরা মার খেয়েছে। মাঠটা কোথায়? মাঠটা হচ্ছে কমরের উপরে। তারা কিন্তু কেউ ডেপুটি হাইকে ধ্বংস করতে যায়নি, ধ্বংস করতে যায়নি, তারা প্রতিবাদ করতে গেছিল। সাধু সন্তের উপরে একদম মাথায় লাঠি পড়ল। নিয়ম প্রিভেনশনে কমরের নিচে লাঠি মারতে হয়, ট্রেনিং। এদের সেই ট্রেনিংটাও নিশ্চয়ই শুভবুদ্ধিও নেই, নিশ্চয়ই নির্দেশ আছে যে ওখানেই মারতে হবে, মাথায় মারতে হবে। ভাই, যখন সিএর বিরুদ্ধে যখন হাজার হাজার মুসলিমরা রাস্তায় গাড়ি ঘোড়া পোড়াচ্ছিল, ট্রেন পোড়াচ্ছিল, এই বাংলার পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল কাপুরুষের মতো, একটা গুলি ছোড়েনি, একটা গুন্ডাকে অ্যারেস্ট করেনি। তারপর যখন কলকাতার বুকে এই এত দাঙ্গা হয়, যখন ওই শান্তির ছেলেরা এত দাঙ্গা করে বিভিন্ন প্রান্তে, একটা লোককে অ্যারেস্ট করে না, একটা লোককে ওরা লাঠিচার্জ করে না। আর সাধু সন্তদের উপর, গেরুয়া বসন্তরী সাধু সন্তের উপরে এত এত জ্বালা, বুকের জ্বালা। একটা কথা, হিন্দু শব্দে শিকুমাকু কঙ্গুদের এত জ্বালা, এত অ্যালার্জি, এত অ্যালার্জি। ইন্দিরা গান্ধী দিল্লিতে ইলেকশনের আগে কথা দিয়েছিল, অল ইন্ডিয়া ইলেকশনের সময় সন্ত সমাজকে, যে তাকে যদি তারা ভোট দেয়, সমর্থন করে, তাহলে ক্ষমতায় এসে তিনি গোহত্যা নিবারণ করবেন, যেটা প্রিঅ্যাম্বলেম অফ দ্য কনস্টিটিউশনে আছে, সেটা এক্সিকিউট করবেন। তারপরে করেননি। এরা ডেপুটেশন বিক্ষোভ দেখাতে গেছিল, সেই বিক্ষোভে ইন্দিরা গান্ধীর পুলিশ দিল্লিতে গুলি চালিয়ে বহু হাজার মানুষকে, সন্ন্যাসীকে খুন করেছিল। তখন করপাত্রী যে একটা অভিশাপ দিয়েছিল যে আজকের দিনে আপনি যা করলেন, ঠিক একই দিনে আপনার সেই পরিণতি হবে। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড। এবং হ্যাঁ, আমি এটা আপনারা অ্যাজ পার্ট বাংলাদেশ টু হিসেবেও এ করতে পারেন। এবং আজকে পশ্চিম বাংলায় অনেকে, আমাদের এখানে বেগম আওরঙ্গজেব বাংলাকে শাসন করছেন যেভাবে, ঠিক একই জিনিস ওপার বাংলায় ইউনুস করছেন, একদম হিন্দু খতম করার পরিকল্পনা করছেন, ভারতবর্ষকে টুকরো টুকরো করার পরিকল্পনা করছেন। প্রকৃতপক্ষে ওপার বাংলায় ইউনুস বলেছে ডিপ স্টেটের এজেন্ট, ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধের লোক, বাংলা স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধকে উনি নষ্ট করতে চান, পাকিস্তানের অংশ করতে চান, আবার পাকিস্তান করতে চান এই বাংলাদেশকে। আর এপার বাংলায় যিনি শাসন করছেন, ইনিও ডিপ স্টেটেরই লোক, প্যান ইসলাম প্লাস ডিপ স্টেট দুজনেরই লোক, একই সঙ্গে প্যান ইসলাম ডিপ স্টেটের লোক। মনে রাখবেন, যেদিন এই সিএম ফার্স্ট ওথ নিয়েছিল, তখন ডিপ স্টেটের লোকই কিন্তু আশীর্বাদ করতে এসেছিল, ওই ম্যাডাম ক্লিন্টন। সাধারণত ওয়েস্ট ইন্ডিয়াতে কোনো সিএম যখন ওথ নেয়, বিদেশের লোক এভাবে এত হাই লেভেল লোক এসে আশীর্বাদ করতে আসে না। সেদিন আমরা বুঝতে পারিনি যে এই ডিপ স্টেটে কি আশীর্বাদ গোপনে আছে। এবার আসছি আমি কোটস অ্যাবাউট ইন্ডিয়া। মার্ক টুইন কি বলেছেন? ইন্ডিয়া ইজ দ্য ক্র্যাডেল অফ হিউম্যান রেস, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend, the great grandmother of tradition. দরকার আছে বাংলা করার? মার্ক টুইনের বক্তব্য, এটা আমার ইংরেজি করা, বাংলা করা হয়নি। আমি আর আপনাদের সময় নষ্ট করব না, বরং আপনারা দুবার পড়ে দিই।
ইন্ডিয়া ইজ দ্য ক্র্যাডেল অফ হিউম্যান রেস, মানব সভ্যতার দোলনা। ক্র্যাডেল মানে একদম সূতিকাগৃহ। দি বার্থ প্লেস অফ হিউম্যান স্পিচ, মানুষকে কথা বলতে শিখিয়েছে। মাদার অফ হিস্ট্রি, ইতিহাসের আতুর ঘর। হ্যাঁ, ইতিহাসের আতুর ঘর। দি গ্র্যান্ডমাদার অফ লিজেন্ড, উপকথার হ্যাঁ গ্র্যান্ডমাদার। দি গ্রেট গ্র্যান্ডমাদার অফ ট্র্যাডিশনস, মানব সভ্যতায় তো উইজডম ট্র্যাডিশনস তার গ্র্যান্ড গ্র্যান্ড গ্র্যান্ডমাদার। এবার আসছি রোমারোলা। এটা একটা অংশ পড়েছিলাম আগে, আবার পড়ছি। ইফ দেয়ার ইজ ওয়ান প্লেস অন দ্য ফেস অফ দিস আর্থ where all dreams of living men have found a place, from the very earliest days when man began to dream of existence, it is this India. আর একটা জিনিস বলি, যে চীনকে আমরা এইভাবে দেখি, সেই চীনের একজন ফর্মার চাইনিজ অ্যাম্বাসেডর টু ইউএসএ, হু সি, তিনি কি বলেছেন? India conquered and dominated China culturally for 20 centuries without ever having to send a single soldier across the border. ইন্ডিয়া চায়নাকে জয় করেছে, ডোমিনেট করেছে প্রায় 20 সেঞ্চুরি, 2000 বছর, উইথাউট হ্যাভিং টু সেন্ড এ সিঙ্গেল সোলজার, কখনো একটা সৈন্য পাঠায়নি। অ্যান্ড সবটাই করেছে কালচারালি। এবার আসছি, অর্থাৎ ঘুরে ফিরে চীনের সভ্যতা ভারতেরই দান। এটা মহাকালের কথা আছে। মহাকালের সঙ্গে যখন মাওর কথা হচ্ছিল, সেই কালের সেই কথাটার এটা ওমাতে আছে, দেখবেন। এটা এটা স্বীকার করেছেন মাও নিজে, তুঙ্গাভদ্রা। এবার আসছি আমি আরো কতগুলো নেট থেকে কালেকশন, কতগুলো নেটে some records from the world history which is in the net about India. India has invaded and conquered many lands but never colonized any country in our last 10,000 years of history. ভারত তার গত 10,000 বছরের ইতিহাসে অনেক দেশকে আক্রমণ করেছে এবং জিতেছে, কিন্তু কখনো সেই ল্যান্ডে কলোনি তৈরি করেনি। সেই ল্যান্ডে কলোনি তৈরি, নেভার কলোনি তৈরি করেনি কখনো। ইন আর 10,000 ইয়ার্স অফ হিস্ট্রি কখনো কোনো দেশে কলোনি তৈরি করেনি। ইন্ডিয়া ইনভেন্টেড দি নাম্বার সিস্টেম ইনক্লুডিং শূন্য, দ্যাট ইজ জিরো, ডিউরিং ভেদিক পিরিয়ড। আর্যভট্ট ইউজড জিরো ইন মেনি ক্যালকুলেশনস। আর্যভট্ট অনেক ক্যালকুলেশনসে জিরো ব্যবহার করেছিলেন। এবং এই যে নটা সৃষ্টি, 1 থেকে 9, এটা ভারতেরই সৃষ্টি। লোকে দাবি করে এটা গ্রিক ও রোমান সভ্যতা, ব্যাবিলন সভ্যতার এইখান থেকে, না, তার আগে ভারতের সভ্যতা 1 থেকে 9 এবং জিরো। ওরা অবশ্যই স্বীকার করে জিরো ইজ ইনভেন্টেড ইন ইন্ডিয়া, এটা সবাই স্বীকার করে এখনই। আরেকটা, দি ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইন তাকসিলা ইন 1700 BC, অর্থাৎ আজ থেকে 2800 বছর আগে। মোস্ট ইন টাক্সিলা, যেটা এখন ওয়েস্ট পাঞ্জাবে। মোর দেন 10,500 স্টুডেন্টস ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড স্টাডিড মোর দেন 60 সাবজেক্টস দেয়ার। দি ইউনিভার্সিটি অফ নালন্দা, বিল্ট ইন 4th century BC, অর্থাৎ আজ থেকে 2500 বছর আগে, was one of the greatest achievements of ancient India in the field of education. কি দুর্ভাগ্য, কি নির্লজ্জ আমাদের 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 আচরণ। সেইখানকার যে রেলওয়ে স্টেশনটা, যে শয়তানটা ধ্বংস করলো নালন্দাকে, তার নামে এখনো রেখে দিয়েছি। আমরা কত বড় নির্লজ্জ। সেটা নাকি পরিবর্তন করলে ইতিহাস বিকৃত হবে। বাহ, এত বড় একটা
শয়তানকে, মানব সভ্যতার শত্রুকে, তার নামে আমরা লিখে রেখে দিচ্ছি একটা একটা স্টেশনের নাম। অ্যাকর্ডিং টু দ্য ফরবেস ম্যাগাজিন, সংস্কৃত ইজ দ্য মোস্ট সুটেবল ল্যাঙ্গুয়েজ ফর কম্পিউটার সফটওয়্যার। ফরবেস ম্যাগাজিন বলছে সংস্কৃত হচ্ছে কম্পিউটারের জন্য সব থেকে ফেভারেবল ল্যাঙ্গুয়েজ। এটা আমি বহুবার আপনাদের বলেছি অন্য সোর্স থেকে। সংস্কৃত ইজ দ্য বেস্ট কম্পিউটার কম্প্যাটেবল ল্যাঙ্গুয়েজ। কে শোনে কার কথা? এই শিকুমকঙ্গুরা বলে না যে সংস্কৃতকে, সংস্কৃতের শব্দ এলেই তো ওরা মনে করে এরা সব প্রতিক্রিয়াশীল, অর্থোডক্স, এরা সব বিজেপি, আরএসএস, এরা সব এরা জনগণের শত্রু। অথচ এই সংস্কৃত নিয়ে আজকে ইউরোপ, দে হ্যাভ স্টার্টেড রিবিল্ডিং নিউ ইনস্টিটিউশনস ফর সংস্কৃত এডুকেশন। মহাকাল বলেছেন এই সংস্কৃত টেক্সটগুলোকে পড়ার জন্য ওরা বহু টাকা দিয়ে স্কলার পুষছে এখনো, যাতে ওখানকার জ্ঞান ভাণ্ডারকে উদ্ধার করা যায়। ইভেন পাকিস্তান, গত মাসের খবর হচ্ছে, ওরা কিছু কিছু ইনস্টিটিউশন সংস্কৃত পড়া আবার রিইন্ট্রোডিউস করেছে। আয়ুর্বেদ ইজ দ্য আর্লিয়েস্ট স্কুল অফ মেডিসিন নোন টু ম্যানকাইন্ড। আয়ুর্বেদ আমাদের সৃষ্টি। Although Western media portrays modern images of India as poverty-stricken and underdeveloped through political corruption, India was once the richest empire on earth. বহুবার বলেছি এটা, রিচেস্ট এম্পায়ার অন আর্থ। এই পৃথিবীর প্রায় 1 ডজন নোবেল লরেট ইন ইকোনমিক্স ওরা যে কনসোর্টিয়াম তৈরি করেছে, সেই কনসোর্টিয়ামের ওদের বক্তব্য হচ্ছে, ওরা ম্যাপিং করেছে, ওরা গত 2000 বছরে, মানে 20 সেঞ্চুরিতে বিশ্বের ওয়ার্ল্ড ট্রেডে কে কখন উত্থান পতন ঘটেছে। তাতে দেখাচ্ছে একদম ফ্রম 1st century to 10th century, ancient India was at the top of the number one contributor to world trade। তার মধ্যে আবার দ্য বে অফ বেঙ্গল এরিয়া, এই বাংলাদেশ, সেই ইন্ডিয়ার কন্ট্রিবিউশন একা 60% কন্ট্রিবিউট করেছে। দেন কেম দ্য চায়না, এবার আস্তে আস্তে রাইজ করলো, চায়না ইন্ডিয়ার সঙ্গে কম্পিট করতে শুরু করলো। তারপর ইউরোপিয়ান শক্তি আস্তে আস্তে বোথ ইন চায়না এবং ইন্ডিয়াতে দখল নিল। আস্তে আস্তে বোথ চায়না ইন্ডিয়া পেছন দিকে চলে গেল। ওয়ান টাইম দিস ইন্ডিয়া ওয়াজ নাম্বার 1 ইন ওয়ার্ল্ড ট্রেড, সবাই স্বীকার করছে। আর এই স্কাউন্ডেল চিকুমকু কঙ্গুরা কি বলে, ভারতে নাকি কোনো সভ্যতা ছিল না। The art of navigation was born in the river Sindh 5000 years ago. The very word navigation is derived from the Sanskrit word নভগতি। নভগতি মানে নদীতে যে চলাচল, জলযান, নভগতি। সেইখান থেকে নেভিগেশন শব্দের উৎপত্তি। 5000 ইয়ার্স এগো আমাদের এই নেভিগেশন স্কিম ছিল। আমি বহুবার বলেছি, শুধু সিন্ধু নদীতে নয়, ওই সমসাময়িক কালে ভারতবর্ষ এই সময় গোটা বঙ্গোপসাগর, ভারত মহাসাগরে আমাদের নেভেল ফোর্স দাপিয়ে বেড়াতো, কমিউনিকেটিং উইথ ডিফারেন্ট পার্টস অফ আফ্রিকা, মাদাগাস্কার, শ্রীলঙ্কা, এদিকে সাউথ ইস্ট এশিয়াতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সমস্ত জায়গাতে। এবং আমরা অবশ্য রেকর্ডসে অস্ট্রেলিয়া পাচ্ছি না, এটা পাচ্ছি না আমরা ওদিকটা, তার বিয়ন্ডে ইভিন ওদিকে ইন্দো চায়না, যেটা এই মুহূর্তে আজকের কোরিয়া আর ওদিকে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই অঞ্চলে আমাদের ট্রেড ছিল। আপার পারে ছিল বাই ল্যান্ড রুট,
এবং কোস্টাল এরিয়া ছিল বাই নেভিগেশন, বাই শিপস, জাহাজ। এবার দি ভ্যালু অফ পাই, ম্যাথমেটিক্সের ভ্যালু অফ পাই ওয়াজ ফার্স্ট ক্যালকুলেটেড বাই বোধায়ন, আমাদের এনসেন্ট ইন্ডিয়ার ম্যাথমেটিশিয়ান বোধায়ন, দি পাইয়ের ক্যালকুলেশন, ওই 22-7 যেটা। অ্যান্ড হি এক্সপ্লেনড the concept of what is known today as Pythagorean theorem. British scholars have last year 1999 officially published a Bodhayan work dates back to 6th century. বোধায়নের এবং সাহেবরাই এখন 99 সালে ব্রিটিশ স্কলাররা বোধায়নের 6th সেঞ্চুরির সিক্স সেঞ্চুরির তার যে বোধায়নের ওয়ার্কসটা ওরা ইংরেজিতে পাবলিশ করেছে। তাতে দেখাচ্ছে বোধায়ন 6th সেঞ্চুরিতে এই পায়ের ডিসকভারি এবং ইউজ করেছে, যেটা পরবর্তীকালে পিথাগোরাস নিজের ক্লেম বলে চালিয়ে গেছে, হুইচ ইজ লং বিফোর দ্য ইউরোপিয়ান ম্যাথমেটিশিয়ানস। জিনিসটা কি হয়েছে, ভারতের সঙ্গে ট্রেড ছিল, এখান থেকে সায়েন্স অ্যান্ড নলেজ হ্যাজ গান টু দ্য আরব ওয়ার্ল্ড, এবং আরব ওয়ার্ল্ড থেকে পিক আপ করেছে ইউরোপিয়ানসরা। ইউরোপিয়ানসরা আর ওইখানকার লোকেরা মনে করে যেন এই বিজ্ঞানের সৃষ্টি হয়েছিল ওই ব্যাবিলন, ইরান, ব্যাবিলন, এদিকে ইউরোপের লোয়ার পার্ট, গ্রিস, রোমে। আসলে সব পেয়েছে ওরা থ্রু দ্য ওয়েস্টার্ন এশিয়া, ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার সোর্সটা ওরা বিভিন্ন কারণে হয় মিস করেছে, অথবা ন্যাচারালি, অথবা ইচ্ছে করে সোর্সটাকে সাপ্রেস করেছে, যাতে ব্রিটিশাররা ইউরোপিয়ানসরা নিজেদের সুপিরিয়রিটি শো করতে পারে ফর দ্য ওয়ার্ল্ড, দেখো আমরাই সব আবিষ্কার করেছি। কারণ কেউ আর ঋণ স্বীকার করতে চায় না। অ্যালজাবরা, ট্রিকোনোমেট্রি and calculus came from India. Quadratic equations were by Sridharacharya in 11th century. The largest numbers the Greek and Romans used were 106, whereas Indians used numbers as big as 1053. বলছে গ্রিস এবং রোমান ওদের ম্যাথমেটিক্সের মুরদ ছিল আপ টু 106টা নাম্বারের, ওরা 106টা নাম্বার দিয়ে সংখ্যা লেখা পর্যন্ত ছিল। 106-এর উপরে উঠতে পারেনি ওরা, 106 সংখ্যার নাম্বার পর্যন্ত উঠতে পেরেছিল, তার উপরে উঠতে পারেনি। আর আমাদের ম্যাথমেটিশিয়ানসরা সেই যুগে 1053 সংখ্যার নাম্বার ব্যবহার করেছে। হ্যাঁ অশোক, প্রাচীন ভারতের গণিতচর্চা ভালোভাবেই হতো, বৈদিক আমলেও ছিল। বৈদিক আমলের গাণিতিক প্রমাণ কেউ দেখাতে চাইলে নিচের লিঙ্ক থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। ইয়েস, এবং আরও একটা জিনিস খবর দিই, এই মুহূর্তে পুরীর যে শঙ্করাচার্য, ইজ এ ভেরি হাইলি স্কলার ইন বেদিক ম্যাথমেটিক্স, হাই স্কলার, অনেকগুলো বই আছে বেদিক ম্যাথমেটিক্সের। আমি যে দুবার দেখা করেছি ওনার সঙ্গে, দেখেছি আইআইটি খড়গপুরের মানে পোস্ট ডক স্টুডেন্টসরা ম্যাথমেটিক্সের ওনার পায়ের কাছে গিয়ে বসে থাকতেন টু টেক অ্যাডভাইস ফ্রম হিম। হাইলি স্কলার ম্যাথমেটিশিয়ান বেদিক ম্যাথমেটিক্সের। অ্যাকর্ডিং টু দ্য জিওমেট্রিক্যাল ইনস্টিটিউট, অ্যাকর্ডিং টু জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা, up until 1896 India was the only source of diamonds to the world. ও জেমোনোলজি, জেমোনোলজি মানে জেমস নিয়ে যে গবেষণা হয় যে সাবজেক্টে, জেমোনোলজি মানে রত্ন, আমেরিকান ইনস্টিটিউট। আপ টু 1896 ইন্ডিয়া ওয়াজ দ্য অনলি সোর্স অফ ডায়মন্ডস টু দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এরাও স্বীকার করছে আফ্রিকারও আগে, এই সালের আগে, আফ্রিকা পরে জয়েন করেছে এই ডায়মন্ডসে। এই মুহূর্তে আফ্রিকা এক্সপোর্ট করছে, আমাদের সোর্সগুলো বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু আপ টু 1896 আমেরিকান
জেমোলজিক্যাল ইনস্টিটিউট স্বীকার করছে আপ টু 1896 ইন্ডিয়া ওয়াজ দ্য অনলি সোর্স অফ ডায়মন্ডস টু দ্য ওয়ার্ল্ড। আর একটা পড়ি, ইউএসএ আইইই, ইউএসএ এই যে কথাটা বলছিলাম, এটা ওদের একটা ফিজিসিস্টদের একটা সংগঠন, আইইই অফ ইউএসএ, হ্যাজ প্রুভড হোয়াট হ্যাজ বিন এ সেঞ্চুরি ওল্ড সাসপিশন amongst the academics that the pioneer of wireless communication was Professor Jagadish Bose and not Marconi. কি নির্লজ্জ আমাদের লেখকরা, বই লেখকরা, এত ওদের মাথা মোটা, না নির্লজ্জ, না কাপুরুষ, না এখনো পর্যন্ত ফরেন হ্যাংওভার যায়নি, না বিদেশি শয়তানদের স্লেভস এখনো জগদীশ বোসের নামটাকে জোর করে বলতে পারে না। The earliest reservoir and dam of irrigation was built in Saurashtra, in human history, Saurashtra. Yes, আমাদের সিন্ধু সভ্যতা, নাম তো এখন বলা হয় সিন্ধু সরস্বতী সভ্যতা, যার ব্যাপ্তি যেটা আগে বলা হয়েছিল আরো পরপর এক্সকাভেশনে আরো বিশাল, ভারত পাকিস্তান এবং এই বাংলা পর্যন্ত এর বিস্তৃতি ছিল, বিশাল সভ্যতা। এবং এজিং যত কার্বন ডেটিং করা হচ্ছে দেখা যাচ্ছে যে এই সভ্যতাই হচ্ছে পৃথিবীর আর্লিয়েস্ট সভ্যতা। এবং সম্ভবত ওই থিওরিটা আস্তে আস্তে এস্টাবলিশ হয়েছে গঙ্গা হ্রদি যেটা লাস্ট আইস এজ 40,000 ইয়ার্সের পরে যখন আবার পৃথিবী আস্তে আস্তে গরম হতে শুরু হলো, আবার যখন মানুষের আবার সভ্যতা আস্তে আস্তে ফ্লাওয়ারিশ করতে শুরু করলো, সেটা প্রথমই হলো এই গঙ্গা হ্রদি অঞ্চলে, যেটা এই বাংলাদেশের বিস্তৃত অঞ্চল, এক্সটেন্ডেড বাংলাদেশের অংশ। কারণ এইখান থেকে মানুষ সভ্যতা আবার ছড়িয়ে পড়লো গোটা পৃথিবীতে। সম্ভবত গঙ্গা হ্রদির এই তত্ত্বটা আস্তে আস্তে এস্টাবলিশড হবে। সৌরাষ্ট্র ও সুশ্রুত ইজ দ্য ফাদার অফ সার্জারি, অ্যাকসেপ্টেড। 2600 বছর আগে হি and health scientists of his time conducted surgery like cesarean sections, cataract operation, fractures, urinary stones. Usage of anesthesia was well known in ancient India. Yes, আমি এগুলো একদিন পড়ে শুনিয়েছি আপনাদের, ফ্রম দ্য এনসিয়েন্ট টেক্সট, সুশ্রুত সংহিতা। When many cultures of the world were only nomadic forest dwellers, over 5,000 years ago, Indians established Harappan culture in Sindhu Valley, that is Indus Valley civilization, or better as Saraswati River civilization, 5000 বছর আগে। এবং এটা ডেটিং কিন্তু আজকে আরো বেশি। আমি যখন ওখানে গেছিলাম এই অঞ্চলে, যখন দ্বারকাতে যখন খোঁড়া হচ্ছে দেখলাম, সেটা 1999 থেকে 2001-এ এই সময় যখন এক্সকাভেশন ইন দ্য দ্বারকা এরিয়া, ওরা কার্বন ডেটিং করছে ওটা 7,500 ইয়ার্স। 7,500 মিনস 5,500 BC of the Dwarka civilization by carbon dating. তারপর the place value system, that is the decimal system, was developed in India in 100 BC. আজ থেকে তাহলে 2200 বছর আগে ডেসিমেল সিস্টেম ভারতবর্ষ আবিষ্কার করেছিল। হ্যাঁ, সুকান্ত দা নমস্কার, অভিজিৎ বাবু নমস্কার। অ্যাটমিক থিওরি ওয়াজ টেকেন ফ্রম কনাদ। ইয়েস, কণা শব্দ, কনাদ, অ্যাটমিক সায়েন্সের। এটাই ভয়, এটাই সাহেবদের ভয়। মহাকাল বলেছেন এটাই সাহেবদের ভয়, যে হিন্দু সায়েন্স, হিন্দু কেমিস্ট্রি, যেটা আচার্য পিসিরা তো হিন্দু কেমিস্ট্রি শব্দ ইউজই করেছেন, এবং এই হিন্দু শব্দ
জগদীশ বোস তার সাহিত্যে এই হিন্দুর বিজ্ঞান, হিন্দু সভ্যতার বিজ্ঞানকে উল্লেখ করেছে। এই হিন্দু শব্দ বলতে এদের কোনো আপত্তি হয়নি। যত আপত্তি এই শিকুমা কুকঙ্গুদের, কারণ এই শিকুমা কঙ্গুরা অল দি প্রোডাক্টস অফ দ্য এনিমিজ অফ ইন্ডিয়া, ব্রিটিশ এম্পায়ারের সৃষ্টি। দে আর স্টিল নাও ফলোয়িং দ্যাট, দে আর স্টিল নাও দ্য এজেন্টস অফ দ্য এনিমিজ অফ আওয়ার কান্ট্রি, যারা ভারতবর্ষকে দীর্ঘকাল এনস্লেভড রেখেছিল। কারণ তারা জানে এই বিদেশি শক্তির সাহায্য ছাড়া তারা আর ক্ষমতায় আসতে পারবে না। তাদের সাহায্যে ক্ষমতায় ছিল। এখন জাতীয় শক্তির উত্থান ঘটেছে, তাই শক্তিতেই আস্তে আস্তে তারা ক্ষমতাচ্যুত হচ্ছে। ওরা আবার চাইছে সেই বিদেশি শক্তির সাহায্য নিয়ে ইন্ডিয়ার মধ্যে ডিসরাপশন সৃষ্টি করে সমস্ত ডিসরাপটিভ ফোর্সকে, টেরোরিস্ট ফোর্সকে নিয়ে আবার ক্ষমতা দখল করবে। বলেছি বহুবার, কি না, নেহেরু, তার আগে গান্ধী। গান্ধী টুক দ্য হেল্প অফ দ্য ডিসরাপটিভ ফোর্সেস, খেলাফত মুভমেন্ট করে ক্ষমতায় এসেছিল, ন্যাশনাল লিডার হয়েছিল। নেহেরু, হ্যাঁ, নেহেরু একদম ইউনাইটেড ইন্ডিয়ার প্রপোজালটাকে ধূলিসাৎ করে জিন্নাকে প্রভোক করলো ডিরেক্ট অ্যাকশন কল দেওয়ার জন্য, ডিসরাপশন সৃষ্টি করালো, দেশকে ভাগ করে ক্ষমতা পেল। জানতো দেশকে না ভাগ করলে জিন্নাকে উনি ট্যাকেল করতে পারবেন না, জিন্নাকে পাকিস্তানটা পাইয়ে দাও। মহাকাল যেটা বলেছেন, পাকিস্তানটা পাইয়ে দিল কংগ্রেসিরাই, ভীষণ সত্যি কথা। তারপরে ইন্দিরা গান্ধী ক্ষমতা আবার ফিরতে চেয়েছিলেন ভিন্দারওয়ালাকে সাহায্য নিয়ে, ইতিহাস। ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী সাউথ ইন্ডিয়া ম্যাড্রাসে আবার কংগ্রেসকে তুলতে চেয়েছিল, আবার এক টেরোরিস্ট ফোর্সকে সাহায্য নিয়ে, প্রভাকরণের সাহায্য নিয়ে উঠতে চেয়েছিল। আবার এখন তার এই যে সোনিয়া আর রাহুল, দে আর ট্রাইং টু টেক দ্য হেল্প অফ, একদম গার্ডনারিং দ্য হেল্পস অফ এনিমিজ অফ ইন্ডিয়া, টেকিং অল ডিসরাপটিভ ফোর্সেস। এবং ভারতবর্ষে এই কত বছরে অল ডিসরাপশনসকে তারা এনকারেজ করে গেছে। সকল কিষাণ আন্দোলন, অ্যান্টি সিএ আন্দোলন থেকে আরম্ভ করে ওয়াকফ আন্দোলন, তার আগে অগ্নিবীরের বিরুদ্ধে আন্দোলন, এই সমস্ত আন্দোলন হচ্ছে ভারতকে আবার ডিসরাপ্ট করা, ডিসরাপটিভ ফোর্সকে এনকারেজ করে ভারতে অশান্তির সৃষ্টি করে রক্তক্ষয় করি আবার ক্ষমতায় আসা। এখানে পশ্চিমবাংলাও তাই, আজকে সন্ন্যাসীদের গায়ে হাত পড়েছে, রক্তাক্ত হয়েছে, এবং সমস্ত লাঠিগুলো পড়েছে কোমরের উপরে, মাথায়। এই পাপের প্রায়শ্চিত্ত হবে, পাপের প্রায়শ্চিত্ত হবে। এবং ঘুমন্ত হিন্দুত্বকে ইনডিরেক্টলি এই শয়তানরা কিন্তু জাগিয়ে দিচ্ছে। ভারতবর্ষের ইতিহাস নতুন করে লেখা হবে, এপার বাংলা ওপার বাংলা দুটোরই ইতিহাস নতুন করে লেখা হবে। বহুবার আমাকে প্রশ্ন করেছিলেন আজ 2 বছর ধরে যে এপার বাংলায় কি হবে, ওপার বাংলায় কি হবে। আমি একটা কথাই বলছিলাম, দুপার বাংলায় রাজনৈতিক পরিবর্তনটা হবে একই সঙ্গে দুই পার বাংলা অগ্নিগর্ভ হবে। মহাকালের কাছে এপার বাংলাকে বাদ দিয়ে বাংলা নয়, ওপার বাংলাকে বাদ দিয়ে বাংলা নয়। ওনার মহাকালের কাছে গোটা পৃথিবীর রাজনীতি গুরুত্বপূর্ণ, ভারতবর্ষ গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার হেডেক হচ্ছে তার বঙ্গমাতা। তার কাছে তার বঙ্গমাতাই হচ্ছে ভারত মাতা। অশোক অগস্ত্য সংহিতায় মহর্ষি অগস্ত্য ব্যাটারি টেকনোলজি, ইয়েস, পূর্ণ বর্ণনাচিত্র সমেত দিয়েছিলেন। ইয়েস, ব্যাটারি তোমার
আমার এবার এটা কিছু কিছু বইয়ে, ইন্ডিয়াতে কিছু কিছু বইয়ে টেক্সট এনসিয়েন্ট ইন্ডিয়ার সায়েন্সের কিছু কিছু ভলিউমসে এগুলো আবার এগুলো কম্পাইলড হয়েছে। হয়েছে, হ্যাঁ, ব্যাটারি। মহর্ষি ভরদ্বাজ বিমান গ্রন্থ, ইয়েস, বিমান গ্রন্থ, এগুলো সব এগুলো আবার আবার এগুলো লেখা হচ্ছে, লেখা হচ্ছে আস্তে 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 আস্তে। ঋষি কোনাদ পরম ধারণা, এগুলো আবার লেখা হচ্ছে। থ্যাংক ইউ অশোক, আই এম ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট ইউ ইন চাটগাঁ। ইউর চাটগাঁ ইজ অলসো বার্নিং। I have seen in last 24 hours some of the Hindu has been killed in Chatgaon. Really, I am very anxious. সুকান্ত দা, অভিজিৎ বাবু নমস্কার। সুকান্ত দা, হ্যাঁ, ভারতের প্রাচীন বেদিক ম্যাথমেটিক্স, হ্যাঁ, সৌগত শাসমল, হ্যাঁ, আত্মঘাতী জাতি। কতক্ষণ হলো আজকে? একটু সময় হয়ে গেছে, আজকে রাখি। শুভরাত্রি, শুভরাত্রি।